আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আসসালাম। স্যার, গত ক্লাসে দুইটা অঙ্ক বাকি ছিল। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ। এই গত চ্যাপ্টারটাই দুইটা ক্লাস, দুইটা অঙ্ক আমরা দেখছিলাম। ওখানে কি কোনো প্রবলেম আছে নাকি আমরা নতুন করে শুরু করব? এই আপনি রিজন না আপনারা জিজ্ঞেস করবেন ভাই, আপনি রিজন না জিগান না কি হইছে আপনার তুই বাজে
স্যার আপনার সাউন্ড পাচ্ছি না। স্যার জাস্ট এ মিনিট ওয়েট করেন, আমি ওকে ওকে শিওর স্যার। আচ্ছা, আপনাদের এই 7-8 দেখানো লাগবে নাকি আমি ইনভেস্টমেন্টে চলে যাব, কোনটা বলেন তো, নাকি আগের কোনটা নিয়ে কোশ্চেন আছে? স্যার একটু প্রবলেম আছে স্যার। হ্যাঁ বলেন কোনটা নিয়ে প্লিজ। স্যার প্রথমত স্যার এক্সাম্পল 5 এ একটু স্যার আপনি একটু দেখবেন আপনার পেজ নাম্বার 440 এক্সাম্পল 5 এর রিকোয়ারমেন্ট দুইটা স্যার একটু বুঝাই দিবেন স্যার। রিকোয়ারমেন্ট না স্যার এক্সাম্পল 5 এর বিটা মানে একই জিনিস স্যার দুইবার করলো, কিন্তু স্যার মানে একটু এটা আসলে ডিফারেন্সটা বুঝতে পারতেছি না। এক্সাম্পল 5 এর রিকোয়ারমেন্ট হচ্ছে এখানেই তো আছে এক্সাম্পল 5। রিকোয়ারমেন্ট এবিসি কোনটা নিয়ে সমস্যা? এক্সাম্পল এবিসি এক্সাম্পল 5 স্যার। হ্যাঁ 5 এর হ্যাঁ রিকোয়ারমেন্ট আছে হচ্ছে এখানে, ও সরি এক্সাম্পল 5 না, আচ্ছা আচ্ছা এইটা না স্যার এটা প্রথমে ম্যাথে যান স্যার, মানে মেইন যে অঙ্কটা 440 পেজ নাম্বার। আমি কি কোশ্চেনে যাব না সমাধানে যাব এটা বলো। স্যার কোশ্চেনটা আগে একটু রিকোয়ারমেন্ট দুইটা একটু বুঝাই দেন, এরপরে সলিউশন মানে রিকোয়ারমেন্ট দুইটা বুঝলে সলিউশন। কোশ্চেনটা দেখতে পাচ্ছেন? কোশ্চেনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি স্যার হ্যাঁ স্যার ঠিক আছে এটাই স্যার। ওকে কোশ্চেনটা আগে বোঝাবো তাই না? ফার্স্ট এখানে আগে মেইন কোশ্চেনটা দেখেন, মেইন কোশ্চেনটা কি বলছে এটা আগে দেখেন। মেইন কোশ্চেনটাই বলছে যে a manager has identified the following two possible outcomes for a process poor good। তার এক্সপেকটেশন হচ্ছে পোর হওয়ার পসিবিলিটি 40%, গুড হওয়ার সম্ভাবনা 60%। যদি পোর হয় তাহলে লস হবে 20, আর যদি গুড হয় তাহলে লস হবে 40। সো সেনসিটিভিটি বলতে ও ও ও কনজারভেটিভ এটা নিয়ে ফোকাস করছে, এটা নিয়ে ও গুড নিয়ে ফোকাস করে নাই। এই যদি এক্সপেকটেশন হয় এবং রিয়েলি যদি এটা ঘটে তাহলে এক্সপেক্টেড ভ্যালু হওয়ার কথা 60 পজিটিভ। আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু পজিটিভ হলে এটা অ্যাকসেপ্টেবল, সো অ্যাকসেপ্টেবল। এখন বলছে আমি যে এস্টিমেটটা করলাম সেটা আসলে কত বাজে হলে, এর থেকে অবস্থা কত খারাপ হলে আমি আমার ডিসিশনটা নেগেটিভ হয়ে যাবে, মানে অ্যাকসেপ্টের জায়গায় ডিসিশনটা রিজেক্ট হয়ে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। রিকোয়ারমেন্ট বিটা একটু বুঝাই মানে বি বি জি স্যার। এ বুঝলে তো বিও বোঝার কথা। বিতে বলছে যে সাপোজ দ্য প্রবাবিলিটি অফ এ লস হ্যাজ বিন আন্ডার এস্টিমেট। এই যে লসের এটা হচ্ছে লস, এটা হচ্ছে লসের ভ্যালু, আর এটা হচ্ছে লসের প্রবাবিলিটি, এইটা আন্ডার এস্টিমেট করা হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ আন্ডারস্টিমেট মানে বুঝলাম না স্যার। প্রথমটা এ তো করলো, ধরেন আপনার লসটাকে এল ধরে করছে মানে সলিউশনে, স্যার বি নাম্বারটা আবার কেন করলো? এ কেন করলো? আপনি এই বুঝেন, এ বুঝেন। সাপোজ দ্য লস ইফ রেজাল্টস আর পোর হ্যাজ বিন আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেট মানে কি? আন্ডার এস্টিমেট মানে কম।
মনে করেন প্রফিট হবে 10 টাকা, আপনি বলছেন 5 টাকা, এটাকে বলে আন্ডার এস্টিমেট। প্রফিট হবে 12 টাকা, আপনি বলছেন 10 টাকা, এটা ওভার এস্টিমেট করে বলছে। বুঝা গেছে এখন? জি স্যার। আন্ডার এস্টিমেট মানে যা হওয়া উচিত তার থেকে কম ধরছেন আপনি। তাহলে এই জন্য আমরা লসটা বের করলাম, প্রথম রিকোয়ারমেন্টে লসটা বের করলাম। দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের বলছে প্রবাবিলিটি আন্ডার এস্টিমেট করা হয়েছে, প্রবাবিলিটি অফ লস। তাহলে আমরা পিটাকে আমরা এই যে লসের প্রবাবিলিটি আমরা বের করব। ক্লিয়ার না? আমি আরেকভাবে বলবো। স্যার কত পরিমাণ লসে আমরা এটা হচ্ছে প্রথমটা বলছে কি পরিমাণ লস হলে আমরা ডিসিশন রিভার্স করব, ব্রেক ইভেন পয়েন্ট চাচ্ছে। জি এই পরিমাণ লস হলে আমাদের অ্যাকসেপ্টের জায়গায় রিজেক্ট হয়ে যাবে, তাই না? পারছি স্যার। প্রথম রিকোয়ারমেন্টের লসটা করতে বলছে, আর দ্বিতীয়টাতে প্রবাবিলিটি অফ লসটা চাইছে। প্রবাবিলিটি অফ লস, রাইট রাইট। এই ডিফারেন্সটা একটু জানতে চাচ্ছিলাম স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার এখন? আচ্ছা, আর কারো কোশ্চেন কোনটা নিয়ে? স্যার এরপরে স্যার আরেকটাই ছিল আপনার, হচ্ছে পেজ নাম্বার 432 ইলাস্ট্রেশন 7 স্যার। ইলাস্ট্রেশন 7 আমার কাছে কি আছে? 432 ও ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, এখানে তো সমস্যার কথা না স্যার। এখানে এই যে জাস্ট 90 উইদাউট পারফেক্ট ইনফরমেশন, যে 90 এই ভ্যালুটা কিভাবে আসবে স্যার? এটা একটু তো এটা আগে থেকে নিছে ওরা। ওই যে এটা কোন অঙ্কটা, সালাদের অঙ্কটা, ইলাস্ট্রেশন গুলো কই? এটা তো ইলাস্ট্রেশন 8। এই ইলাস্ট্রেশন 7, এই 90টা এটা কোথায় পেলো? জি স্যার। এটা প্রথম যখন ইভি ক্যালকুলেশন করছিল না, ওইখান থেকে বেসটা, মানে আমরা কি বললাম ইনফরমেশন ছাড়া মানে কি সবগুলো শুধু বেসটা নিছে এখানে, ওইখানে সবগুলো নিয়ে যেটা করছিলাম, এই যে প্রথম যে অঙ্কটা করছিলাম। এই যে এখানে দেখেন, এখানে বেস্ট কোনটা ছিল এক্সপেক্টেড ভ্যালুর বেসিসে, ওই অঙ্কটাই বেস্ট কোনটা ছিল দেখছেন? ও আচ্ছা, এটা আগের আপনি যদি রিলেটেড স্যার, এটা বুঝতে পারলাম। রাইট, আপনি যদি ভ্যালু অফ ইনফরমেশন বলে তাহলে এই পার্টটা কিন্তু করতে হবে মাস্ট। এটা হচ্ছে উইদাউট পারফেক্ট ইনফরমেশন, মানে এটা ইমপারফেক্ট ইনফরমেশন হলে এইভাবে করবে না, যেভাবে আমরা করি। বুঝা গেছে? এটা পেজ নাম্বার কত স্যার? এটা এইটার পেজ নাম্বার একটু দেখি, আমার কাছে পেজ নাম্বার নাই। 426 খুলে দেখেন বইটাকে। হ্যাঁ 426 426 না? জি স্যার, পাইছি স্যার। হ্যাঁ 426, রাইট। বুঝা গেছে? মানে আপনি যদি ওই অঙ্কটা করতেছেন আগে এই পার্টটা করতে হবে, ওরা কিন্তু ধরে নিছে আপনাকে এই পার্টটা করে। এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু উইদাউট পারফেক্ট কম্পিটিশন, পারফেক্ট ইনফরমেশন। পারফেক্ট ইনফরমেশন না থাকলে আপনি সবগুলো বিকল্প বিবেচনা করতেন, আপনি 40ও দেখতেন, 50ও দেখতেন, 80ও পে অফ, আপনি 80ও দেখতেন, 0ও দেখতেন, 80ও দেখতেন, 160ও দেখতেন, সবগুলো কনসিডার করতেন। কিন্তু পারফেক্ট ইনফরমেশন থাকলে আপনি শুধুমাত্র বেস্টটাই দেখতেন, যেমনটা এখানে দেখা হয়েছে। ঠিক আছে? শুধুমাত্র বেস্টটাই নিতেন। তো স্যার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7 এর স্যার প্রবলেম আছে। 7 এর প্রবলেম না? আর কেউ দেখেন না? ও তো মনে হয় দেখছে কিছুটা, আপনি দেখছেন, অনেকে তো দেখাও নাই মনে হয়, সময় পান না। না এটা তো 7 না? আচ্ছা হ্যাঁ, 7 এ কি সমস্যা বলেন তো? 7 এ পুরোটাই সমস্যা নাকি আংশিক সমস্যা, কোনটা? স্যার এখানে প্রথমত আপনার যে স্যার প্রথম পেজে 463 মানে সলিউশনের প্রথম পেজে এই ভ্যালু গুলো কি ভুল দেয়া আছে স্যার? হ্যাঁ ভুল, গত ক্লাসে বলছিলাম এগুলো ভুল দেওয়া আছে। স্যার আমি তাহলে ওখানে একটু মিস করে গেছি। এখানে তাহলে স্যার আমার যেটা মনে হয়েছে প্রথমটা হবে
এর প্রথমটা রিপে 50 আর নট রিপে -200, মানে যে ফিগার গুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ রাইট, এই যে হ্যাঁ ফুল পেমেন্ট সরি হাই যদি হয় তাহলে 50, আর যদি 50 আর হচ্ছে নন পেমেন্ট করলে হাইয়ের ক্ষেত্রে রিপেমেন্ট করলে 50, নন রিপেমেন্টে -200। এই যে দেখেন কিভাবে বলছে, এই দেখেন এখানে হাই লোন লো লোন, হ্যাঁ রিপে করলে এটা কত হবে 50 হবে, আর এই 200টা এখানে হবে। হ্যাঁ আর নিচেরটা স্যার 20 আর -30 হবে। রাইট রাইট রাইট, হ্যাঁ এই যে এখানে আসলে হবে 200, হ্যাঁ নেগেটিভ। এখানে কত ছিল 20 না? জি স্যার। আর স্যার এই এটা কত ছিল? এখানে কি -30 ছিল? স্যার -20 আর নিচেরটা -30, 20, এটা স্যার +20 আর -30। ও সরি, এখানে না তো, এটা আমি আবার ঠিক করে দিচ্ছি, এটা আমি সেভ করে রাখি। 50 এখানে হবে 20 হবে, এটা নেগেটিভ। আর এখানে কিছুই না, এখানে এটা থাকবে না, এখানে হবে শুধু 20 না, শুধু 20। আর এখানে কি হবে -30। এবার ঠিক আছে না? জি স্যার। ওকে, হ্যাঁ আর কোথাও সমস্যা? স্যার এই যে বি নাম্বার রিকোয়ারমেন্টে স্যার ডিসিশনের যে আপনার এখানে দেখেন একটু স্যার 37.50 আছে স্যার রিটার্নের ক্ষেত্রে। এটা স্যার কিভাবে আসছে এটা আসলে বুঝি নাই। কোনটা এটা? 465 পেজ নাম্বার স্যার। এই যে এক্সপেক্টেড ভ্যালুর নিচে একটা ডিসিশন দিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, 465 37.50 না? মানে বি নাম্বার রিকোয়ারমেন্টে। হ্যাঁ ও বি বি, জি স্যার বি বি। আচ্ছা এটা তো কোশ্চেনে থাকার কথা। নো এজেন্সি কত? স্যার এগুলো না স্যার, এর পরের পেজে স্যার আপনার 37.50 আছে মাঝখানে স্যার এক্সপেক্টেড ভ্যালুর নিচে ডিসিশন। বলছি আমি, বুঝছি এটা, বুঝছি কথা বলছি। এটা না? না স্যার এর পরের পেজে। এটা এটা জি স্যার জি এটা। এই যে এজেন্সি না ইউজ করলে কি হবে? এজেন্সি না ইউজ করলে ভ্যালু বের করছেন? সেটা তো খুঁজেই পাইনি। নো এজেন্সির ভ্যালু কোথায় দেয়া নাই তো স্যার। এ নম্বরে আছে, দেখেন এ নম্বরে। এ নম্বরে দেওয়া আছে, দেখেন এ নম্বরে। এ নম্বরে কি এজেন্সি ইউজ করছে? এতে আছে, যে এতে 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 আসেন, এই যে এ হাইস্ট কোনটা হয়েছে? জি স্যার বুঝতে পারছি। 37.5। তিনটার ভিতরে একটা বেস্ট ছিল না? হ্যাঁ তিনটার ভিতরে এটা তো বেস্ট ছিল, তাই না? এখানে কোনো এজেন্সি এটা নো এজেন্সি এটা। রাইট, হ্যাঁ প্রথম রিকোয়ারমেন্টে দেখেন এ নম্বর রিকোয়ারমেন্টে কোনো এজেন্সি ইউজ করে নাই, বি নম্বর রিকোয়ারমেন্টে এজেন্সি ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটাই ক্লিয়ার এখন? ক্লিয়ার না? কোশ্চেন আছে? না স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ আর কারো কোশ্চেন? ওই যে আবার ওই ভ্যালুটা আবার ইউজ করছে, দেখেন এই যে, মানে কোশ্চেন পড়লে বুঝতে পারবেন আপনি। কোশ্চেনে দেখেন প্রথমে কোনো এজেন্সি তারা ইউজ করে নাই,
বি নম্বরে এসে এজেন্সি নেওয়া শুরু করলো, তার আগে কোনো এজেন্সি নেই। ঠিক আছে, বিতে এসে এক এজেন্সি আর সিতে এসে আর এক এজেন্সি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার প্রবলেম সলভ স্যার, অন্য কারো কোনো প্রবলেম থাকলে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি চলে যাচ্ছি পরের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একদম সহজ, এই চ্যাপ্টারটা আসলে শেখানোর তেমন কিছু নাই, আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর এটার উপরে বেস করে হয়তো পরের চ্যাপ্টারে অঙ্ক থাকবে, এখান থেকে থাকলেও থাকতে পারে 2-5 মার্কসের, 5-6 মার্কসের অঙ্ক। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক্স, আপনারা পড়ে আসছেন সবাই কম বেশি। সো ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক্সে এটাকে আমরা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নামে একটা চ্যাপ্টার পড়তাম আগে, সেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক্স। সো আপনারা জানেন ইনভেস্টমেন্ট হতে পারে শর্ট টার্ম, হতে পারে লং টার্ম। লং টার্মটাকে আমরা বলি ক্যাপিটাল বাজেটিং, শর্ট টার্মে যেটা হয় সেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখানে আমাদের বাকি চ্যাপ্টার গুলো, দুইটা চ্যাপ্টার হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে, আর বাদ বাকি যত চ্যাপ্টার আছে 4টা, সবগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এইগুলো আপনারা শুনে আসছেন বারবার। না, দুইটা ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 4টা, শর্ট টার্ম ফাইন্যান্স ধরলে 5টা, আর ইনভেস্টমেন্ট 2টা। এগুলো সব আপনাদের জানা জিনিস, জাস্ট এখানে একটু অ্যাডভান্স লেভেল। সো এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল এটা করতে হলে দেখেন আমরা যেটা করতে পারি, অ্যাপ্রাইজাল প্রসেস কি, অ্যাপ্রাইজাল প্রসেসে শুধু পোস্ট কম্প্রেশন অডিট বলছে, আসলে এখানে অনেকগুলো স্টেপ আছে। কম্পাউন্ডিং ডিসকাউন্টিং টেকনিকটা কি এটা আমরা শিখবো, যে ফিউচার ভ্যালু বের করতে গেলে আমাদের কম্পাউন্ডিং করতে হয়, চক্রবৃদ্ধি যেটা আমরা বলি, আর প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে ডিসকাউন্টিং টেকনিক ইউজ করতে হয়। ট্র্যাডিশনাল টেকনিক্স আমরা জানি, আপনারা জানেন, পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ দ্য লেংথ অফ টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড টু রিকভার ইউর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আপনি যে বিনিয়োগটা করেন সেটা রিকভার করতে কতটুকু সময় লাগবে, কত বছর মাস সময় লাগবে, এটা পে ব্যাক পিরিয়ড বলে। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন, যে আমি যে ইনভেস্টমেন্টটা করলাম তার এভারেজ অ্যাকাউন্টিং প্রফিট কত পার ইয়ার, সেইটা আমরা দেখি। এটা হচ্ছে এখানে টাইম ভ্যালু অফ মানি, এই দুটা টেকনিক টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না, আর এই দুটো টেকনিক টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে। অর্থাৎ a sum of money received today is not equal, or a sum of money received after sometimes after 5 years, after 10 years, after 1 year is not equivalent to a sum of money received today, because of several factors। যেমন আপনারা জানেন, এটা আমরা সামনের দিকে দেখবো, আপনারা জানেন যে আপনার কাছে আজকে টাকা থাকলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, কনজাম্পশন করতে পারবেন, সিকিউরিটি একটা ব্যাপার আছে, ভবিষ্যতে আপনি নিজেই থাকবেন কিনা সন্দেহ আছে। সো হিউম্যান বিংস উড লাইক টু রিসিভ মানি টুডে রাদার দ্যান রিসিভ আফটার সামটাইমস। আপনার আজকে টাকা দিতে চাইলে আর 1 বছর পরে দিতে চাইলে আপনি আজকেই চাইবেন, 1 বছর পর আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি নেই। সো এই যে টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে, এগুলোকে বলে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স। এটা দুইটা টেকনিক, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো 4টা টেকনিক ইউজ করবেন, করার পরে ডিসিশন দিতে গেলে কিন্তু আপনাকে এইটাই দিতে হবে বারবার। যত টেকনিকে যত দিকে যাক রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা আপনি ডিসাইড করবেন এটা দিয়ে। নেট প্রেজেন্ট ভ্যালু মেথড যেদিকে রেজাল্ট দেবে সেই প্রজেক্টটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। What the characteristics of capital budgeting or investment decision? এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স কথা বলা হচ্ছে, যেটা আমরা অলরেডি কিছু বললাম। যেমন হচ্ছে যে ক্যাপিটাল বাজেটিং এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে it involves substantial initial investment or initial cash outlay. At the beginning of the project, you have to make substantial cash outflow. A significant amount cash outflow চলে যাবে, অনেক টাকার ব্যাপার সেবার ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। আর সেকেন্ড হচ্ছে ইরিভার্সিবল ডিসিশন, এটা আসলে একবার করে ফেলে এটা রিভার্স করা খুবই টাফ। ক্যাশ ফ্লো যে অ্যারাইজ ওভার দ্য লং টাইম পিরিয়ডস, ক্যাশ ইনফ্লো আউটফ্লো যেটাই বলেন, এটা লং টার্ম পিরিয়ডসে বিশেষ করে ক্যাশ ইনফ্লোটা হয়ে থাকে। হাইলি রিস্কি ইনভেস্টমেন্ট এগুলো, কারণ ফিউচারটা আপনি 5 বছর 10 বছর এস্টিমেট করে ইনভেস্ট করেন, সেটা আসলে ফিউচার মাইট বি radically changed in which your decision may be proved wrong, এটা হতে পারে। affect future competitive strength, আপনার ফিউচার কম্পিটিটিভ স্ট্রেংথকে এফেক্ট করতে পারে, আপনার কস্ট স্ট্রাকচারকে এফেক্ট করতে পারে।
অ্যাসেট কেনা ছাড়াও আমরা আরো যেসব ডিসিশন নিতে পারি প্রজেক্ট ইনভেস্ট করা ছাড়াও, রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, কস্ট রিডাকশন স্কিম, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট সার্ভিস এক্সটেনশন, এবং হচ্ছে কোনো এনভায়রনমেন্টাল বা ওয়েলফেয়ারের জন্য স্ট্যাটিউটরি যে প্রজেক্ট গুলো আছে, এই সব জায়গায় আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক ইউজ করতে পারি। এটা আমরা সামনের দিকে দেখব। যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সামনের দিকে, একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। আপনারা জানেন বইতে এটা আছেও, এখানে আমি নিয়ে আসছি কিনা। এই যে দেখেন টাইম ভ্যালু অফ মানি কেন অ্যারাইজ করে। ফার্স্ট কারণ হচ্ছে যে কনজাম্পশন প্রিফারেন্স। হিউম্যান বিং উড লাইক টু কনজিউম নাও রাদার দেন ওয়েটিং ফর কনজিউম আর কনজিউম এট ফিউচার পয়েন্ট ইন টাইম। তো আমরা তো আসলে এখন কনজিউম করতে পছন্দ করি ভবিষ্যতের তুলনায়। সেকেন্ড, আপনারা জানেন যে আমি যদি এখন যে দামে কিনতে পারবো, তেলের দামই দেখেন, তেলের দাম বাড়লো মানে সবকিছুর দাম বেড়ে যাবে। অর্থাৎ আমি যদি আগে কনজিউম করতাম তাহলে যে পরিমাণ পারতাম কালকে সেটা নাও পারতে পারি। রিস্ক তো আছেই, আমার নিজেরও রিস্ক আছে, আর আমার আমি যে টাকাটা পাবো তার কোনো সার্টেনটি নাই। সো এই তিনটা কারণে সাধারণত the sum of money received today is not equivalent to sum of money received after some times. So this is the difference is the time value of money. আমি যেমন আজকে যদি 1 লাখ টাকা রাখেন ব্যাংকে, যদি 1 বছর পর 1,20,000 টাকা পান, তাহলে 1 বছরে এটা টাইম ভ্যালু অফ মানি হচ্ছে 20,000 টাকা। এটাকে বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এরপরে কম্পাউন্ডিং আমরা বললাম, ফিউচার ভ্যালু বের করার জন্য কম্পাউন্ডিং টেকনিক ইউজ করি আমরা। এই যে কম্পাউন্ডিং, সরি এটা ডিসকাউন্টিং। এই যে কম্পাউন্ডিং, আজকে যদি আপনি এক্স ইনভেস্ট করেন তাহলে আপনি আর রেট পাবেন এন টাইম ধরে পাবেন। অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ, টাকা রাখবেন বাড়বে। ডিসকাউন্টিং, ভবিষ্যতে পাবেন আজকে কত। ডিসকাউন্টিং, আপনি রেট অফ রিটার্ন যেটা এক্সপেক্ট করেন বা আপনার কস্ট অফ ক্যাপিটাল সেটা দিয়ে আমরা ডিসকাউন্টিং করি। আমরা সামনের দিকে পাবো এটা। এই ডিসকাউন্টিং করতে হলে কম্পাউন্ডিং করতে হলে আমরা কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটাই বলি না কেন এটা আমাদের ইউজ করতে হয়। ক্যাশ ফ্লো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এই চ্যাপ্টারের জন্য, ইনফ্লো এবং আউটফ্লো এটা আমাদের জানতে হবে এবং এস্টিমেট করতে হবে আগে থেকে, না হলে আমরা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিতে পারবো না যে হোয়াট উইল বি দা ক্যাশ আউটফ্লো, ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, and what will be the subsequent cash inflow and outflow during the lifetime of the project. Then annuity আপনারা জানেন প্রতি বছরের শুরুতে বা শেষে যেটা অ্যারাইজ করে সেটাকে আমরা অ্যানুইটি বলি। বছরের শুরুতে বা শেষে যদি একটা পার্টিকুলার at the beginning of the year অথবা end of the year যদি একই অ্যামাউন্ট অ্যারাইজ আমরা ইনফ্লো অথবা আউটফ্লো হয় তাহলে আমরা এটাকে অ্যানুইটি বলি। যে প্রজেক্টটা আনলিমিটেড সময়ের জন্য সেটাকে আমরা পারপিচুইটিজ বলি। ডিসিশন আমরা কিভাবে নেব, হোয়াট উইল বি দ্য ডিসিশন ক্রাইটেরিয়া। আমরা 4টা টেকনিক বললাম। ট্র্যাডিশনাল হচ্ছে পেব্যাক পিরিয়ড এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আর ডিসকাউন্ট টেকনিক হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো আমরা যদি নেট প্রেজেন্ট ভ্যালু কথা বলি, যেটা সবথেকে টপ প্রায়োরিটি পাবে ডিসিশনের ক্ষেত্রে, ইট ইজ অ্যান অ্যাবসলিউট মেজার অফ রিটার্ন। প্রজেক্ট উইথ পজিটিভ এনপিভি শুড এনহ্যান্স শেয়ার হোল্ডার ভ্যালু। অর্থাৎ এনপিভি হলে অবশ্যই শেয়ার হোল্ডারদের ওয়েলথ বাড়বে। কেন বাড়বে? কারণ এনপিভি হচ্ছে বের করে যে ডিসকাউন্ট রেট দিয়ে বা কস্ট অফ ক্যাপিটাল দিয়ে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ফাইন্যান্স। এনপিভি জিরো মানে আমরা যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন চাচ্ছে সেটা আমাদের অ্যাচিভ হবে। আর যদি পজিটিভ হয়ে যায় 1, 2, 3 যাই হোক, তার মানে এই পরিমাণ আমাদের শেয়ার হোল্ডারদের ইনভেস্ট ওয়েলথ আমরা বাড়াইতে পারবো। এই জন্য এনপিভি ইজ দ্য বেস্ট টেকনিক ফর ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন 2 ধরনের হতে পারে প্রজেক্টগুলো। নাম্বার 1 ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন এন্ড সেকেন্ড ওয়ান ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসিশন অর প্রজেক্ট, ইনভেস্টমেন্ট প্রজেক্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ইউ হ্যাভ নো রেস্ট্রিকশন অন ফান্ড, আপনার ফান্ডের অভাব নাই, যেটাই আপনার অ্যাকসেপ্টেবল হবে, ক্রাইটেরিয়া মিট করবে সেটা আপনি নিতে পারবেন, আপনার টাকার অভাব নাই। সেকেন্ড হচ্ছে আপনার টাকার অভাব আছে, দেয়ার আর several number of competing projects, you have the fund to select just one. আপনি শুধু একটা নিতে পারবেন, 5টা প্রজেক্ট বিবেচনা করবেন, একটার বেশি আপনার বিনিয়োগ করার টাকা নাই। Then you have to select one and you have to reject the other 4 project. So সেই ক্ষেত্রে আপনারা জানেন যে যার এনপিভি হাইয়েস্ট হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব এবং অবশ্যই এটা পজিটিভ হতে হবে। 5টায় যদি নেগেটিভ হয় তাহলে 5টায় রিজেক্ট হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে কন্ডিশন, এনপিভি অবশ্যই পজিটিভ হতে হবে। সেকেন্ড হচ্ছে পজিটিভ যেটা বেস্ট সবথেকে হাইয়েস্ট পজিটিভ সেটা আমরা অ্যাকসেপ্ট করব যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়। আর যদি আপনার ফান্ড থাকে 5টা পজিটিভ হলে 5টা আপনি নিতে পারবেন।
দেন আইআরআর, এইটা একটা কমপ্লেক্স প্রসেস, কমপ্লেক্স মানে টেকনিক বা কনসেপ্ট। আইআরআর আসলে কি? আইআরআর হচ্ছে এমন একটা রেট অফ রিটার্ন যেটা আপনার এনপিভি কে জিরো করবে। অর্থাৎ যেই রেটে আপনি আর্ন করতে পারলে আপনার এনপিভি অফ দ্য প্রজেক্ট উইল বি জিরো, যেটা আপনি চাচ্ছেন, সেটাকে আমরা বলছি আইআরআর। আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয়, এই যে ইনভেস্টমেন্ট প্রজেক্ট উইথ আইআরআর গ্রেটার দেন কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ আপনি ফাইন্যান্সিং করার জন্য যে রেট দিচ্ছেন, মনে করেন 10%, এবং আপনার আইআরআর যদি 11% হয়, তাহলে আপনি এটা নিতে পারবেন, কারণ আপনার রিটার্ন আসবে 11% আর আপনি বিনিয়োগ করছেন 10% হয়ে যায়, সরি কস্ট অফ ক্যাপিটাল। আর যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, তাহলে হাইয়েস্ট আমরা নেব, হাইয়েস্ট আইআরআর যায় সেটা আমরা অ্যাকসেপ্ট করব, তবে সেটা অবশ্যই কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হতে হবে। আমরা ইরোর্স এন্ড ট্রায়াল মেথড দিয়ে আইআরআর বের করব, তখন দুইটা রেটের ভিতরে 5% এর বেশি ডিফারেন্স হওয়া উচিত না, কিন্তু আপনারা অঙ্ক করতে হলে দেখবেন এরা 10% ডিফারেন্স দিয়ে অঙ্ক করে রাখছে সব। আইআরআর করতে গেলে আমি বলবো একটা শর্ত হচ্ছে যে একটা এনপিভি পজিটিভ হতে হবে আর একটা নেগেটিভ হতে হবে, নাহলে আইআরআর বের করতে পারবেন না, এটা আমরা দেখাবো। এক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু টেবিল ইউজ করতে পারেন। পেব্যাক পিরিয়ড আগে বলছি যে দ্য টাইম এ প্রজেক্ট উইল টেক টু পে ব্যাক দ্য মানি। স্যার আইআরআর নিয়ে একটু প্রশ্ন করি। হ্যাঁ বলেন। স্যার ধরেন আমাদের পজিটিভ এনপিভি দেওয়া আছে এবং পার্সেন্টেজটাও দেওয়া আছে, আর আমাদের যেটা নেগেটিভ দরকার সেখানে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া নাই, দেওয়া আছে, আর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আর ওই যে ইয়ে দেওয়া আছে আমাদের। তখন স্যার আমরা কি নেগেটিভ এনপিভিটা বের করে স্যার তারপরে আইআরআর করবো না স্যার? হ্যাঁ অবশ্যই, দুইটা নাহলে হবে না তো। এরকম আপনি যেটা বললেন না সেরকম আছে, যে একটা অঙ্ক আছে দেখাচ্ছি। এই যে আইআরআর শুরু হচ্ছে, এই যে একটাতে দেখেন বের করতে হবে আর একটাতে দেওয়া আছে, দেখছেন? এই যে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, দেখতে পাচ্ছেন না? 20% পজিটিভ আর 30% কি নেগেটিভ। 10% পজিটিভ, 20% পজিটিভ, 30% নেগেটিভ, কোন দুটো নেব তাহলে আমরা? স্যার আমি এটা বলিনি স্যার, এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এনপিভি স্যার নেগেটিভটা দেওয়া নেই, কিন্তু আমাদের ওই যে স্যার এনসি আমাদের আউটলে থাকে না স্যার, এখানে এই দুটো দেওয়া আছে। এখন স্যার এখানে কি অল্টারনেটিভ কোনো সিস্টেম আছে যে এখানে আপনার নেগেটিভ এনপিভি না বের করে এখানে আউটলে বা প্রেজেন্ট ভ্যালু ধরে করা যায়, ওইরকম কোনো সিস্টেম আছে? এরকম সিস্টেম আমি দেখি না, এখানে এনপিভি ধরেই করছে। আপনি ইয়ে করবেন, প্রেজেন্ট ভ্যালু থেকে আউটপুটটা মাইনাস করে দিবেন, তাহলে তো পেয়ে যাবেন এনপিভি। আপনি সমস্ত প্রেজেন্ট ভ্যালু যদি সবগুলো সমষ্টি সামেশনটা দেওয়া থাকে, ওখান থেকে এটা স্যার জানি, কিন্তু আমাদের বিজনেস ম্যাথে এবার এরকম একটা কোশ্চেন আসছে। এখন স্যার ম্যাথটা হয়েছে কিনা, আমি স্যার খুব ভালো পরীক্ষা দিচ্ছি, তারপরও কেন ফেল করছি স্যার সেটা বুঝতে পারতেছি না স্যার। ও আচ্ছা, আপনার ইয়াতে এই ম্যাথে না? জি স্যার। ম্যাথে তাহলে ডিফারেন্ট কোনো টেকনিক আছে কিনা? ওখানে শেখায় নাই ম্যাথে যে এই টেকনিক ছাড়া অন্য কোনো টেকনিক আছে কিনা? ম্যাথে তো অন্য ফর্মুলা ইউজ করে, আমরা যেগুলো ইউজ করি সেগুলো তো ইউজ করে না স্যার। এগুলো সেম ফর্মুলা স্যার, আমি এরকম কোনো অল্টারনেটিভ ওয়েতে পাইনি স্যার। আচ্ছা অঙ্কটা আমার সাথে শেয়ার করেন, আমি দেখবো। হ্যাঁ অঙ্কটা আমারে পাঠাই দেন, দেখবো। হ্যাঁ ওখানে কিছু আছে, ঠিক আছে। স্যার এখানে যে তিনটা ভ্যালু দেয়া আছে 10%, 20% আর 30%, তাহলে স্যার 20 আর 30 নিব না স্যার? অবশ্যই, হ্যাঁ ওইখানে যাবো আমি অবশ্যই। এর নিতে গেলে তো ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। রাইট, হ্যাঁ একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা আমি বলছি, এখানে লেখা আছে দেখেন, one of the two rate chosen should give positive NPV while the other should give negative NPV। একটা পজিটিভ দিলে আরেকটা কি দেবে? নেগেটিভ দেওয়া আছে, নাহলে তো আপনার রেজাল্ট আসবে না, রেজাল্টটা রিলায়েবল হবে না। স্যার 10% ধরাটাই মনে হয় সেফ স্যার, কারণ পার্সেন্ট দিয়ে অনেক সময় নেগেটিভ হয় আবার হয় না, এরকম মানে একটা না, ওরা রুলসে বলছে যে 5% এর বেশি ডিফারেন্স হওয়া উচিত না, তার মানে আপনাকে 15-20 নিতে হবে। হ্যাঁ একটা নিলেন 15 আর একটা নিলেন 20, এরকম, বুঝছেন বিষয়টা?
কিন্তু ওরাই যখন অঙ্ক করছে তখন আবার কি করছে, 10-20 দিয়ে অঙ্ক করছে, তাই না? বুঝেন না আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আমি একটা আগামীতে- বিষয় বলেন। স্যার একটু জানার ছিল স্যার, আইআরআর এর সাথে কি ব্রেক ইভেন পয়েন্ট এর কোনো রিলেশন আছে? না না, এক্স্যাক্টলি ওরকম না। ব্রেক ইভেন তো আপনার নো প্রফিট নো লস, তাই না? রাইট রাইট। এবং আর আইআরআর মানে IRR হচ্ছে, হ্যাঁ, জি। আইআরআর দেখে ওরকম মনে হয় আইআরআর সমান সমান কস্ট অফ ক্যাপিটাল, তাই না? জি স্যার, এখানে অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আপনি মনে করেন ব্যাংকে যদি টাকা রাখেন 10% পাইতেন, তো আপনি কোম্পানিতে জি, স্যার। ইনভেস্ট করছেন, এখানে রিস্ক অনেক বেশি না? জি জি আপনি মনে করেন চাচ্ছেন 15%, 15%, এটা আপনার চাওয়া। তাহলে আইআরআর আপনাকে ওই রেট বের করে দিবে যে আসলে মানে 15% দিলেই যে এনপিভি 0 হবে এরকম ক্যাশ ফ্লো আপনাকে করে দিবে। তার মানে আইআরআর যখন 1 হবে, মানে ডিসকাউন্ট কস্ট অফ ক্যাপিটালের সমান হবে বা রিকোয়ার্ড রিটার্নের সমান হবে, তখন কিন্তু আপনি ব্রেক ইভেনে যাচ্ছেন না, বরং আপনি মিনিমাম যেটা চাচ্ছেন সেটা পাবেন, প্রফিট। আচ্ছা স্যার, ধন্যবাদ। আপনি মিনিমাম রিটার্নটা তখন পাবেন, আর এর থেকেও যদি বেশি হয় তাহলে তো আপনি 4 থেকেও বেশি পাচ্ছেন। সিমিলারলি এনপিভি 0 মানে কি? এনপিভি 0 মানে নো প্রফিট নো লস না কিন্তু, ঠিক আছে? কারণ একটা জি, স্যার। কোম্পানি কি 100% কস্ট অফ ক্যাপিটাল মানে ফাইন্যান্স কস্ট দিয়ে ইয়ে করে, ফাইন্যান্সিং করে? 100% তো ডেট ক্যাপিটাল ইউজ করে না, করে কি? না স্যার, ওখানে তো তাদের নিজস্ব কিছু ফান্ড থাকে আর পার্টিকুলার একটা অংশই যারা হচ্ছে ঋণ করে। রাইট। তো ও সেই পয়েন্ট অফ ভিউ থেকে একরকম, আর যদি ধরা হয় যে পুরো প্রজেক্টটাই হচ্ছে গিয়ে যে লোন, ওই প্রপোজিশন ধরলে তখন যে আমি লোনটা নিতে যে পরিমাণ খরচ হলো আর প্রজেক্টটা আমাকে হচ্ছে যে পরিমাণ দিল, দুইটা হচ্ছে সমান। তার মানে এখান থেকে আমার সারপ্লাস বলতে কিছু আর নতুন করে থাকলো না। রাইট, এরকম। রাইট। জি, ধন্যবাদ, অনেকগুলো বিষয় জানা গেছে। তাহলে পে ব্যাক পিরিয়ড আমরা যেটা বললাম যে আমি যে প্রজেক্টে বিনিয়োগটা করছি সেটা কত সময়ের ভিতরে উঠে আসবে, এটা বেসিক্যালি নন ডিসকাউন্টেড ক্রাইটেরিয়া। যদি কোনো কোম্পানির টাকা পয়সা নিয়ে মানে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে প্রবলেম থাকে বা লিকুইডিটি নিয়ে সব প্রবলেম থাকে, রিস্ক নিয়ে খুব বেশি কনসার্ন হয়, প্রফিট নিয়ে কনসার্ন না, তারা লিকুইডিটি এবং রিস্ক নিয়ে কনসার্ন বেশি। যে আমি যদি রাইট টাইমে টাকা ফেরত না পাই প্রজেক্ট থেকে, তাহলে আমার ব্যাংকরাপসির পসিবিলিটি আছে। সো তারা কিন্তু তখন এনপিপি কে আইআরআর কে ওভারলুক করে বা বাইপাস করে পেব্যাক পিরিয়ড কে প্রায়োরিটি দেবে তখন। সো এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আপনি যেটা মিনিমাম সময় চাচ্ছেন, সরি ম্যাক্সিমাম যে টাইমটা দিচ্ছেন, যে আমাকে ম্যাক্সিমাম আমি 2 বছর দিতে পারবো, 3 বছর, 3 বছর বা 5 বছরের ভিতরে আমার টাকা অবশ্যই ফেরত আসতে হবে। এই পেব্যাক পিরিয়ড যদি সেটা মিট করে বা তার থেকে কম হয়, তাহলে আপনি প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন, না আদারওয়াইজ রিজেক্ট করবেন। আর যদি কম্পিটিং প্রজেক্ট হয় তাহলে সব থেকে লোয়েস্ট পেব্যাক পিরিয়ড যেখানে, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে এটাও হাইয়েস্ট, এটাও হাইয়েস্ট, এটাও হাইয়েস্ট, শুধু একটা লোয়েস্ট, এটা। তো পেব্যাক পিরিয়ডটা লোয়েস্ট হলে ভালো। আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এটা একটা কনসেপ্ট, এটাও বেশ দুর্বল কনসেপ্ট। অ্যাকাউন্টিং রিটার্ন যেটা প্রজেক্টের উপর আমরা পেয়ে থাকি, আর এটা যদি কোম্পানির টার্গেট রিটার্ন থেকে বেশি হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো। যদি টার্গেট রিটার্ন দেওয়া থাকে যে আমরা চাচ্ছি 20% রিটার্ন, যদি 20% বা তার বেশি হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো, নাহলে রিজেক্ট করবো। আর কম্পিটিং প্রজেক্ট হলে আমরা হাইয়েস্ট নেব। সো আমরা আবার এখানে ব্যাক করার সুযোগ পাবো যদি আমাদের অঙ্কগুলো করার সময় আমাদের প্রবলেম হয়। এইটা আপনারা পড়বেন ভালো করে। স্যার এটা এভারেজ রেট অফ রিটার্ন না স্যার, অ্যাকাউন্টিং যেটা বলেন। একই জিনিসের দুইটা নাম, রাইট? একই জিনিসের দুইটা নাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, মানে আইআরআর স্যারটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেন না স্যার, আমি একটু এক্সাম্পলটা আরেকবার একটু দিবেন স্যার, মানে বুঝাই দিলেন যে আইআরআরটা মানে কেন এই করতে, মানে কি জন্য লাগে স্যার। এনপিভি বুঝছি, পেব্যাক পিরিয়ডে বুঝছি স্যার, এআরআরও বুঝছি, আইআরআর একটা মাঝখানে এক্সাম্পল দিছিলেন স্যার। আইআরআরটাই ভেজাল করে বেশি, রাইট? আইআরআরটা বেশ ভেজাল করে। এটা হচ্ছে যে আপনার এনপিভি কে 0 করবে এমন একটা রেট অফ রিটার্নকে আমরা কি বলি? আইআরআর, হ্যাঁ, ইন্টারনাল রেট অফ। এনপিভি কে 0 করবে কেন, মানে এটা আসলে কি, মানে প্র্যাকটিক্যাল এটা কি ইমপ্লিকেশনটা কোথায় স্যার? ইমপ্লিকেশন কোথায়?
মানে কেন লাগে স্যার, কোথায় লাগে? ম্যাথ দিয়ে বোঝালে ভালো হবে। ম্যাথ করাবো না, ম্যাথ দিয়ে বোঝাবো। এখানে দেখেন এই ম্যাথটাই এখানে কিছু ক্যাশ ফ্লো দিচ্ছে। ইনিশিয়াল হচ্ছে ইনিশিয়ালি আউটলে হবে, মানে যখন প্রজেক্টটা স্টার্ট করবেন তখন আপনার ক্যাশ আউটফ্লো যাবে কত, 4,50,000। হ্যাঁ, আর 5 বছর জুড়ে এই ক্যাশ ইনফ্লো হবে। তাহলে এইটা আর ইন্টারনাল রেট অফ রিটার্ন কত? কন্টিনিউ ওয়ার্ড মানে এখানে কিন্তু আপনি ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট হারে ধরবেন বলা এখানে বলা আছে? বলা নাই স্যার। বলা নাই, এই বলা নাই। তাহলে এই অরিজিনাল কোশ্চেনটা দেখেন, এই কোম্পানির রিলেভেন্ট কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট? 10%। 10%। এর একটু ভালো করে বুঝেন, তাদের কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট? 10%। বিনিয়োগ করছে কত? 4,50,000। ক্যাশ ইনফ্লো হবে এইগুলো প্রজেক্ট এ থেকে। প্রজেক্ট বি তে বিনিয়োগ করছে 1,00,000, ক্যাশ ইনফ্লো হবে এগুলো। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই প্রজেক্ট এ আর প্রজেক্ট বি তে আপনার ইয়ে কত, আইআরআর কত, ইন্টারনাল রেট অফ রিটার্ন কত, মানে এই হারে ক্যাশ ফ্লো যদি তারা পায় তাহলে তার ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হবে? ক্লিয়ার? আমি কি বের করতে যাচ্ছি এটা বুঝছেন কিনা আগে দেখেন। আবার আমি বলছি, আমি যদি এই পরিমাণ আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগে এবং আমি যদি 5 বছরের মেয়াদে যদি বিনিয়োগটা করি এবং আমি যদি এই ক্যাশ ইনফ্লো গুলো যদি 5 বছর ধরে পাই আমি, তাহলে 10% যদি আমি এটা ফাইন্যান্স করতে পারতাম তাহলে আমার ইন্টারনাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজ কত হতো? বোঝা গেছে আমার কথা? জি স্যার, এটা বুঝছি স্যার। এখন যদি আমি যদি 10% এর বেশি রিটার্ন করতে পারি তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো, তাই না? আর যদি আমার আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি 10% এর কম হয়, হ্যাঁ, তাহলে আমি কি করবো? প্রজেক্টটা নিব না। এখন আসেন যে অরিজিনাল যে কোশ্চেনটা, তাহলে স্যার বিষয়টা কি এরকম যে আমার কাছে কিছু টাকা আছে, আমি ইনভেস্ট করব, কিন্তু আমি 5 বছরে মানে যাতে যে রিটার্ন গুলো পাবো এটা কত পার্সেন্ট হারে পাবো সেটা পার্সেন্টেজটা জানার জন্য কি স্যার আইআরআর? রাইট রাইট, হ্যাঁ, এই পার্সেন্টটা জানার জন্য আমার আইআরআর। বুঝতে পারছি। এখন এটা অবশ্যই কি হতে হবে? কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হতে হবে, তাই না? মেইন কোশ্চেনটা যদি আমরা দেখি, যেটা এটা হচ্ছে 6 অরিজিনাল 6 যদি 10% আর আমরা ডিসকাউন্ট করি তাহলে এই এনপিভি কি পজিটিভ না নেগেটিভ? এই সরি, এটা এ প্রজেক্ট এ। প্রজেক্ট বি তো সব দেওয়া আছে আমাদের। বুঝছেন সবাই? 10% হলে যদি আমরা প্রজেক্ট দুটাকে এনপিভি বের করি তো এটা কত বাড়াইছে? প্রজেক্ট এ হচ্ছে 73,620, প্রজেক্ট বি এর কত? 33,310। ওকে, আমি শেখাবো কিভাবে এটা বের হয়, আপনারা অলরেডি অনেকে জানেন। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন 10% যদি পজিটিভ হয় তাহলে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে আরো পার্সেন্ট কম ধরবো না বেশি ধরবো? এইটা আপনাকে বুঝতে হবে। অথবা টেবিলও দেখতে পারেন। টেবিলটা আমার কাছে এখন নাই, আগামী ক্লাসে আমি টেবিলটা দিয়ে দেখাবো, বুঝাই দেবো কিভাবে টেবিল ইউজ করে সরাসরি এটা বের করা যায়। হ্যাঁ, বেশি ধরলে নেগেটিভ হবে স্যার। বেশি ধরলে নেগেটিভ আসবে, কারণ কি আমি যত কস্ট অফ ক্যাপিটাল বাড়াবো আমার রিটার্ন তত কি হবে? কমে যাবে না?
আমি যত পার্সেন্ট বেশি দেবো, ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো তত কমে যাবে, প্রেজেন্ট ভ্যালু তত কমে যাবে, আর কাজে আমার কি হবে, এনপিভিটা নেগেটিভ। তাহলে 10% ধরে করে পজিটিভ হয়েছে, তাহলে 20% ধরছে এই জন্য এরা। পরে গিয়ে দেখেন এরা করছে কি 20% ধরে করছে। আর এখানে তো দেওয়া আছে 10% 33,000 আমরা দেখলাম, 20% দেওয়া আছে। তাহলে এরা 20% নিচ্ছে নিজের মনের মতো, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, নিয়ে নেগেটিভ চলে আসছে, এদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এটা আমি বের করে দেখাবো একটু পরে। তাহলে মোটামুটি আইআরআর হচ্ছে 17.5%, which is greater than cost of capital 10%। স্যার আপনি বললেন না স্যার আপনারা চাইলে কম বেশি ধরতে পারেন, স্যার এখানে কত কম বা কত বেশি ধরা যাবে সেটা ওটা আমরা টেবিলের সাহায্য নিতে পারি। টেবিলটা আমি দেখাবো, টেবিল থেকে কিভাবে আমরা কত কম বেশি নিতে পারি বা ক্লোজ দুটো নিতে পারি কিভাবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে স্যার, আমরা আগাই স্যার সামনে। আচ্ছা ঠিক আছে। এখন এনপিভি 0 বলতে কি বোঝালো, যেটা আপনি বললেন, আরো একজন আমাকে বললেন যে এনপিভি 0 বলতে কি বোঝালো। তাহলে তার মানে আপনি যদি এটাকে 17.5% ডিসকাউন্ট করেন তাহলে এনপিভিটা কত আসবে? কত আসবে? এনপিভি 0 আসবে। কিন্তু বোঝা গেছে এখন ডেফিনেশনটা? স্যার এনপিভি 0 মানেটা কি, কথাটা মানে মিনিংটা কি? এনপিভি 0 মানে আপনার ক্যাশ ইনফ্লোর, যে আপনি সারা বছর ধরে 5 বছর ধরে যে ক্যাশ ইনফ্লো পাবেন তাকে আজকে ডিসকাউন্টিং করলে 17.5% হারে আপনার এটা সমান হবে। এই যে প্রজেক্ট 6 এ আপনি বিনিয়োগ করবেন কত? কত বিনিয়োগ করবেন? 4,50,000, তাই না? ও স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, মানে আমি যা ইনভেস্ট করব সেটা আমার উঠে আসবে আর কি, মানে জিরো হবে, আমার মূল টাকাটা উঠে আসবে এই আপনার রেটে। এটা তো আজকেই বিনিয়োগ করছেন, আজকের প্রেজেন্ট ভ্যালু কত? আজকে যা আছে তাই না প্রেজেন্ট ভ্যালু? আজকে যদি আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নেন, কি এখন আপনার পকেট থেকে হারাই যাবে 4,50,000 টাকা। তাহলে 5 বছর ধরে 4,50,000 টাকা যদি আপনি রিটার্ন ফেরত পেতে চান, আপনি তাহলে কত কত ক্যাশ ফ্লো পেতে হবে আপনাকে, এবং কত পার্সেন্ট এই পরিমাণ ক্যাশ ফ্লো যদি আপনি পান, তাহলে দেখা যাচ্ছে যে 17.5% হারে আয় করলে ওটা কত হবে? 4,50,000। ঠিক আছে, এবার বুঝছেন? জি স্যার, এখনো বুঝেন নাই? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, হ্যাঁ। তাহলে আপনি 17.5% হারে যদি এইরকম যদি ক্যাশ ফ্লো ঘটে থাকে ভবিষ্যতে, তাহলে 17.5% হারে যদি এটাকে ডিসকাউন্টিং করি, তাহলে আমার ক্যাশ ইন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইন ফ্লো আর প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউট ফ্লো ইকুয়াল হবে। অথচ আমার বিনিয়োগ করার জন্য ফান্ড আমি রেজ করতে পারবো 10% হারে। আর আমার ক্যালকুলেশন করে দেখলাম যে আমি এরকম ক্যাশ ফ্লো যদি আর্ন করতে পারি ভবিষ্যতে, তাহলে আমার আর্নিং হবে কত পার্সেন্ট হারে? ইন্টারনালি 17.5%। তাহলে আমার প্রায় 7.5% এক্সেস থেকে যাচ্ছে। কাজে আমি প্রজেক্টটা কি করতে পারবো? সহজেই বিনিয়োগ করতে পারবো। ডিসিশনটা নেবো যে আমরা বিনিয়োগ করবো। এই তাহলে সামনে দিকে আরো কোশ্চেন করেন, চিন্তা করে রাখেন কি করবেন কোশ্চেন। তাহলে মোটামুটি হচ্ছে ডিসিশন ক্রাইটেরিয়া। এখন এই ছোট ছোট পিচ্ছি অঙ্কগুলো আপনারা পারবেন। যেমন যদি বলি একটা আর এই কথা, এগুলো আজকে যদি আমরা 100 পাউন্ড ইনভেস্ট করি 5 ইয়ার্স এর জন্য, এবং 10% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে 5 বছর পরে আমরা কত পাবো? আমরা ভবিষ্যতে কত পাবো? এটা হচ্ছে ফিউচার ভ্যালু কম্পাউন্ডিং করতে, আর আমরা ভবিষ্যতে এত পাবো, আজকে কত হবে সেটা ডিসকাউন্টিং এবং প্রেজেন্ট ভ্যালু। তাহলে আজকে আমি বিনিয়োগ করে ফেলছি, ভবিষ্যতে কম পাবো না বেশি পাবো? বেশি পাবো। বেশি পাবো। তখন হচ্ছে ফর্মুলাটা যেটা, এটা ফর্মুলা। তাহলে এটা আমি আজকে বিনিয়োগ করলাম কত? 100 এক্স এর মান হচ্ছে 100 বা পি এর মান 100, 1 হচ্ছে পি এর জন্য অরিজিনাল, রেট অফ রিটার্ন 10%, মেয়াদ হচ্ছে 5 বছর। 1 পয়েন্ট, এখন যদি আপনারা বের করতে চান তাহলে কি করতে পারেন? এটা একদমই সিম্পল, আপনারা পারবেন। 1.1 প্লাস আই, আর মানে রেট অফ রিটার্ন 10% মানে 0.1 টু দি পাওয়ার 1
5 ইয়ার্স এর জন্য, তাহলে এটার ভ্যালুয়েশন কত না 1.1 টু দি পাওয়ার 5। তাহলে আজকে 1 টাকা 5 বছরে কত টাকা হয়ে যাবে? 1 টাকা 61 পয়সা হয়ে যাবে। তাহলে আমার 100 টাকা কত হবে? তাহলে 161 টাকা হওয়ার কথা যদি ক্যালকুলেশনে ভুল না থাকে। কি ব্যাপার, এটা সব পাশে থাকার কথা। এই যে 161 টাকা, এটা পারবেন না সবাই? ঠিক আছে এটা? জি স্যার ঠিক আছে। ওকে, এইসব অঙ্ক কি দেখাবো? না স্যার লাগবে না স্যার, আপনি বড় অঙ্কে স্যার এক্সাম্পল 6 স্যার ফান্ড ভ্যালুটা কি এটা একটু বলেন। হ্যাঁ, ফান্ড ভ্যালু বলছে যে স্যার ফান্ড ভ্যালু এটাই কি কোথায় কোথায় ফান্ড ভ্যালু? 2 নম্বরে एग्जांपल 2 আচ্ছা, 450 is invested in an account earning 6.25% interest per annum. Calculate the fund value after 12 years. Fund value বলতে ওইটাই ফিউচার ভ্যালু। তাহলে ঠিক আছে স্যার। একই ভাবে করবেন, জাস্ট শুধু ফিগার সেন্স। 5,000 is recorded in 10 years. X is an investment in an account earning 5% interest per annum. Calculate the value of X, মানে এটা প্রেজেন্ট ভ্যালু। 5 বছর পরে 5,000 দরকার আপনার, আজকে কত ইনভেস্ট করতে হবে যদি 5% হারে পান? ফিউচার প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n, এটা দিয়ে মানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করতে পারেন জাস্ট, যেটাকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বলি বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বলি। এটা দিয়ে ফিউচার ভ্যালুকে গুণ করলে পেয়ে যাবেন, অথবা ডাইরেক্ট ফিউচার ভ্যালুকে ভাগ দিলেও পাবেন। তো তাহলে এটা হচ্ছে, এটাও তো পারবেন না? এক্সাম্পল 3 এক্ষেত্রে আমরা হ্যাঁ এটা কত পার্সেন্ট বলছে? ছোট করে এটা কোথায় গেল? তাহলে 1.055% যেহেতু টু দি পাওয়ার 10, এটা যেটা বের হবে তাকে 1 দিয়ে ভাগ করবেন, তাহলে ডিসকাউন্টিং ফ্যাক্টর পেয়ে যাবেন। অথবা টেবিলও দেখতে পারেন। টেবিল ছাড়া পারেন না আপনারা? 1.05 যেহেতু 5% ইন্টারেস্ট টু দি পাওয়ার 1.05 টু দি পাওয়ার 10 বছরের জন্য, এটা তো এটাকে আবার 1 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন 1.6288, 1.6288, তাহলে পেয়ে যাবেন আপনি ডিসকাউন্টিং ফ্যাক্টর। তাহলে 0.613 কত টাকার দরকার? এটা হচ্ছে 5,000 টাকার দরকার। তাহলে আজকে আপনাকে রাখতে হবে 3,070 টাকা। আজকে আপনাকে রাখতে হবে 3,070 টাকা। ঠিক আছে, এটা কি বুঝতে পারলেন প্রেজেন্ট ভ্যালু বের করাটা? ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে এইটাও প্রেজেন্ট ভ্যালু, এইটাও প্রেজেন্ট ভ্যালু, দরকার নাই 4-5 পারবেন আপনারা। তাহলে আমি 6 চলে যাচ্ছি এনপিভি বের করাতে। এরপরে দেখেন 6, নাম্বার 6 এ দেওয়া আছে
এটা দ্বারা কি বোঝেন, এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা কি বুঝতে পারছেন? মিউচুয়াল এক্সক্লুসিভ একটু আগে বললাম কিন্তু আমি। জি স্যার, হাইয়েস্ট রিটার্ন দিবে যেটা স্যার। আমরা কয়টা নিতে পারবো? একটা, মানে একটা। আমার যেহেতু ল্যাক অফ ফান্ডস, তো একটা নিব। আর যদি ইন্ডিভিজুয়ালি হয় স্যার, যে কয়টা পজিটিভ হবে সে কয়টা। রাইট, যদি ইন্ডিপেন্ডেন্ট বলে যে কয়টা পজিটিভ হবে সবগুলো। আর মিউচুয়াল এক্সক্লুসিভ বললে আমরা একটা নিতে পারবো, বেস্টটা নেব। তাহলে এটা প্রজেক্ট এই জন্য আমাদের বিনিয়োগ লাগবে 4,50,000 পাউন্ড, স্টার্লিং পাউন্ড। স্ক্র্যাপ ভ্যালু 5 বছর পরে হচ্ছে 20,000, 20,000। দেন অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দেওয়া আছে 5 ইয়ার্স ডিউরেশন। দুইটা প্রজেক্টে দেওয়া আছে। এরপর আমাদের বলছে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য এ এবং বি এর। আপনারা জানেন ডিসকাউন্টিং ফ্যাক্টর এটা আপনারা নিজেরা বের করতে পারবেন নাকি টেবিল ইউজ করা? টেবিল ইউজ করতে দেয় কোনটা? স্যার অ্যানুইটি টেবিল নিতে দেয় স্যার, ওই পেজ নিতে দেয়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই। এই বের করা তো জানেন তাই না? না স্যার, এটা একটু দেখা দিলে ভালো হয় স্যার, মানে ভুলে গেছি স্যার। ডিসকাউন্টিং ফ্যাক্টর প্রথম হচ্ছে পিরিয়ড যখন 0 তখন ডিসকাউন্টিং ফ্যাক্টর কি কত বলেন তো? 0 তো হবে স্যার, 1 সরি। 1 মানে the present value of টাকা 1 is 1 today, হ্যাঁ? মানে 0 মানে এখন নাও, জাস্ট নাও, এখন আপনার পকেটে যা আছে তার প্রেজেন্ট ভ্যালু যা আছে তাই। 1 যখন হবে, যে ফর্মুলাটা দেখলেন, আমি একটু দেখাচ্ছি ক্যালকুলেশনটা। 1 যদি হয় তাহলে আপনি করবেন কি, কত পার্সেন্ট ডিসকাউন্ট? মনে করেন 10%। তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে কি করবেন? প্রথমে 1 পয়েন্ট রেট কত, যদি 10% হয় 1.1, যদি রেট 20% হয় 1.2, যদি রেট 15% হয় 1.15 দিবেন। বুঝা গেছে? জি স্যার। এখন কত বছর? যদি 1 বছর হয় তাহলে 1 বছর হলে তো আপনি পাওয়ার 1 দিলেও যা না দিলেও তাই। তাহলে আপনি এটা জাস্ট 1 ডিভাইডেড বাই 1.1, তাহলে আপনি প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর পেয়ে যাবেন, ডিসকাউন্টিং ফ্যাক্টর 909 হওয়া উচিত। এটা 909 হচ্ছে, দেখেন টেবিলটা, দেখেন 909 দেখছেন? হ্যাঁ জি স্যার, মানে বছরগুলো স্যার উপরে দিয়ে দিব, মানে ভাগ। হ্যাঁ বলা, হ্যাঁ রাইট রাইট। রেট যখন 2 হবে জাস্ট 1 প্লাস যে রেটটা থাকবে সেটা নিচে দিয়ে দিব। রাইট, 1.1 টু দি পাওয়ার মনে করেন 2, মানে স্কয়ারিং করে দিলাম। তাহলে 1.1, এখন 1 কে ভাগ দিয়ে দেবেন এটা দিয়ে, 1.21। তাহলে আপনি পেয়ে যাবেন সেকেন্ড ইয়ারে ডিসকাউন্টিং ফ্যাক্টর কত হবে, 8.893। যদি আমরা রাউন্ড করে নিই 0.89, এটা কি ভুল করলাম না? রেট কত ছিল? 10% না? 10%। স্যার ইয়ার 2 হবে উপরে। 1.1 টু দি পাওয়ার 2, ঠিকই তো আছে। 1 ডিভাইডেড বাই 1.21, তাই তো? কত আসে? 826। তারপর কি ভুল হলো? 826, ঠিক আছে, বুঝা গেছে। এখন যদি 5 বছরে চান, 5 বছরটাই পাওয়ারটা শুধু 5 দিয়ে দিবেন, 1.1 টু দি পাওয়ার 5। তার মানে আমি কি বের করলাম? এটা আজকে 1 টাকার মূল্য 5 বছর পরে কত হবে? এটার মূল্য 10% হারে যদি আপনি ইন্টারেস্ট পান কত হবে? 1 টাকা 61 পয়সা। বুঝা গেছে? তাহলে 1.1 কে ভাগ দিয়ে দেবেন, তাহলে রেটটা পেয়ে যাবেন 1.610551। তাহলে 5 বছর পরে, তার মানে আপনাকে যদি কেউ 5 বছর পরে 1 টাকা দিতে চাই এবং আপনার যদি 10% ডিসকাউন্ট করার মানে কম্পাউন্ড করার সুযোগ থাকে, তাহলে আপনি 5 বছর পরে 1 টাকার মূল্য আজকে 62 পয়সা। এই যে 5 বছর পরে যে আপনি 1 টাকা পাবেন, তার আজকের মূল্য 62 পয়সা। তাহলে 5 বছর পরে আমরা ক্যাশ ফ্লো পাবো 120 টাকা, তার আজকে আমাদের মূল্য, এটা কেটে দিয়ে গুণ করলে আমরা পাবো 74 টাকা। তার মানে যদি 74 টাকা 52 পয়সা আপনি ব্যাংকে রাখেন, 10% হারে যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, তাহলে 5 বছর পরে গিয়ে আপনার এটার দাম 100 টাকা হয়ে 120 টাকা হয়ে যাবে। বোঝা গেছে এটা? আমরা তো টেবিল ছাড়াই করতাম, শুধু এটা না, অ্যানুইটি টেবিলও মুখস্থ ছিল, অ্যানুইটি টেবিলের ভ্যালু বের করে ফেলতাম। ওটা আমি দেখাই দেবো কিসের টেবিল ইউজ করার সময় না, তো টেবিলের থেকে
খুঁজতে খুঁজতে ক্যালকুলেশন হয়ে যেত আমাদের। তাহলে কি করবো আমরা? ফার্স্ট হচ্ছে ইয়ার জিরো। কেন জিরো? হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা আমরা এখন বিনিয়োগ করবো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটার জন্য পিরিয়ড জিরো। এখনকার এটা অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু যা তাই থাকবে। আর পরবর্তীতে ক্যাশ ফ্লো গুলো আমরা পাবো 200। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে 5 নম্বর বছরের ক্যাশ ইনফ্লো কত হবে বলেন তো? ইয়ার 5-এ এখানে এই 5 নম্বর বছরে ক্যাশ ইনফ্লো কত হবে? তো 1 নম্বরে হচ্ছে 2 লাখ, 2 নম্বরে হচ্ছে 1,50,000, 3-এ হবে স্যার 1 লক্ষ, 4-এ 1 লক্ষ, 5-এ স্যার 1 লক্ষ হবে। কেন? এই যে তো পরীক্ষা ভালো দিলে তো এই জন্য হবে না। আমি যা বলছি সেটা ঠিক হলে হবে না তো। কেন স্ক্র্যাপ ভ্যালুটা কোন বছর পাবে? ট্যাবলেটসটা পরে দিব, যোগ করে দিব নিচে পাশে। পরে দেবেন কেন? একসাথে পরে দেওয়ার সুযোগ আছে নাকি? একসাথে না স্যার এই ঘরেই দেই, 5 নাম্বার দিয়ে স্ক্র্যাপ ভ্যালু দিয়ে নিচে দিয়ে দেই স্যার। দুইবার? তার থেকে এর উপরে একটা নোট নম্বর 1 দিয়ে দেন, নিচে নোট দিয়ে দেন। ইয়ার 5-এ আমরা ক্যাশ ইনফ্লো পাইছি 100 আর হচ্ছে স্ক্র্যাপ পাইছি 220। স্যার ডিসকাউন্ট ফ্যাক্টর কিন্তু 5-এর ঘরে যেটা থাকবে সেটা দিয়ে গুণ দিয়ে দিই। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, ও দুইবারে করবেন তাই তো? জি স্যার। করেন, দুইবারে করেন, সমস্যা নেই। তাহলে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ফাইনাল ইয়ারে কি হবে? যখন স্ক্র্যাপ ভ্যালু এখানে যেমন 10, 5 নম্বর বছরে ক্যাশ ইনফ্লো হবে 20, আর হচ্ছে এই যে লাস্ট ইয়ারে গিয়ে আরো স্ক্র্যাপ ভ্যালু পাবেন 10, 30 হবে কিন্তু 30, যে দেখেন 30। এটা একটু খেয়াল রাখবেন। সবাই কি বুঝছেন বিষয়টা? একটু খেয়াল রাখতে হবে এটা। তারপরে আরেকটা ঝামেলা করে ওয়ার্কিং ক্যাপিটাল। আপনার 3 বছরে ওয়ার্কিং ক্যাপিটাল লাগলো, 4 বছরে রিলিজ হয়ে গেল, এরকম হতে পারে কিন্তু। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যে বছরে আউটফ্লো হবে সেই বছর মাইনাস করবেন, আর যে বছরে ক্যাশ ইন ওয়ার্কিং ক্যাপিটালটা রিকভার হয়ে যাবে সেই বছরে প্লাস করে নেবেন। বোঝা গেছে? এরকম ঝামেলা অনেক সময় থাকে অঙ্কে। তাহলে আমরা এই কলামে দিলাম হচ্ছে এটা আমাদের 5 বছর লাইফ, জিরো ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য 1 2 3 5 ইয়ার্সের জন্য 5 বছর আমরা 5টা কলাম রো করলাম। আর ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো টেবিল থেকে নেবেন, অথবা আমি যেভাবে দেখালাম ক্যালকুলেশন করবেন। এরপরে ক্যাশ ফ্লোটা লিখবেন। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নেগেটিভ অবশ্যই, বাদ বাকিগুলো সব পজিটিভই দেওয়া আছে অঙ্কে। লাস্টের এসে সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু সহ নেবেন। এই সেকেন্ড কলামকে থার্ড কলাম দিয়ে গুণ করবেন, এই কলামটা পেয়ে যাবেন। আর এই কলামের সমষ্টি যেটা হবে, পজিটিভ গুলো যোগ করবেন, তার থেকে নেগেটিভটা মাইনাস করবেন, তাহলে পেয়ে যাবেন নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো বা ক্যাশ আউটলে। অথবা বলতে পারেন নেট প্রেজেন্ট ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। যেটা ভালো লাগে সেটা বলবেন, সমস্যা নাই। আপনাদের বইতে কি বলছে দেখেন, এই যে স্যার 120 এর ওটা ঠিক আছে স্যার? হ্যাঁ বলেন। 120 যে লাস্টের ইয়ার আসছে ওটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। এখানে কত আছে? 100 না? 100? হ্যাঁ 100। আর লাস্টের যে স্ক্র্যাপ ভ্যালু পাবেন না, এই যে 5 নম্বর বছরে গিয়ে 30 আর ওদিকে 30 আর ওদিকে 10 না 10 না, 10টা তো 10 না, এটা 100। 3টা শূন্য বাদে না? আচ্ছা আচ্ছা 1 লাখ আর 20,000, 1,20,000। হ্যাঁ আচ্ছা এটাতেও তাই, 20,000 আর এখানে 10,000, 30,000। হ্যাঁ, তাহলে আমরা কোন প্রজেক্ট অ্যাকসেপ্ট করব? প্রজেক্ট এতে বিনিয়োগও বেশি, রিটার্নও বেশি। প্রজেক্ট বিতে বিনিয়োগও কম, রিটার্নও কম। আপনি পার্সেন্ট করলে কিন্তু এ হেরে যাবে, বি জিতে যাবে, কিন্তু তাতে লাভ নাই। আমরা শিখছিলাম আইআরআর বেস্ট, কিন্তু এরা বলছে এনপিপি বেস্ট, এবং এনপিপি আসলে বেস্ট যদি আপনার ফান্ডের ক্রাইসিস না থাকে। কারণ পার্সেন্ট আপনি কি করবেন? যদি 73 মিলিয়ন আপনার $73,000 ইনকাম করার সুযোগ থাকে, সেটা বাদ দিয়ে এখানে আপনি 33,000 পাউন্ডে যাবেন, 73,000 পাউন্ড বাদ দিয়ে। এ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করার সিস্টেম। যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, না বুঝলে কোনো জায়গায় কোশ্চেন থাকলে।
প্রেজেন্ট ভ্যালু হয়ে গেলে আমরা আইআরআর এ যেতে পারি। আইআরআর বের করা খুব ঝামেলা, আইআরআর অনেকভাবে বের করা যায়। আমরা যেটা শিখছিলাম বা আমি যেটা শেখাবো ভবিষ্যতে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দিয়ে এভারেজ দিয়ে ভাগ করলে একটা ফ্যাক্টর পাওয়া যায়, এটাকে আমরা আইআরআর এর ফ্যাক্টর বলি। সেই ফ্যাক্টরটা দিয়ে সেই ফ্যাক্টরটা আপনি টেবিলে খুঁজবেন, খুঁজে খুঁজে যেখানে পাবেন তার আগের এবং পরের রেটটা নিলে আপনি হচ্ছে ওই ক্লোজ রেটটা পাবেন, না আইআরআর রেটটা পাবেন। আমার কথা বোঝা গেছে? বুঝেন নাই? সামনের দিকে আমি এটা অ্যাপ্লাই পরের চ্যাপ্টারে অ্যাপ্লাই করে দেখাবো। আজকে যেভাবে আছে সেভাবে শিখি। তাহলে আমরা দেখলাম প্রজেক্ট এদের 10% দিয়ে করলে পজিটিভ, তাহলে আমরা রিটার্নটা কস্ট অফ ক্যাপিটাল বাড়াই দেবো, ডিসকাউন্টিং ফ্যাক্টর বাড়াই দেবো, তাহলে দেখবো নেগেটিভ হয় কিনা। যেমন আইআরআর বের করতে আমাদের বলছে, এই এক্সাম্পল গুলো আপনার, এই যে এক্সাম্পল 6 কন্টিনিউড, ক্যালকুলেট দ্য আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ প্রজেক্ট এ, সেম সবকিছু সেমই রাখছে। একটা জিনিস মনে রাখেন, আইআরআর বের করতে গেলে আপনার অবশ্যই নেট প্রেজেন্ট ভ্যালু লাগবে, নেট প্রেজেন্ট ভ্যালু ছাড়া আইআরআর বের করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে ডিসকাউন্টিং ফ্যাক্টর 10% দিয়ে দেখলাম, এখন আমরা 20% দিয়ে দেখবো কত আসে। কারণ 20% দেখবো কারণ হচ্ছে 10% এর আসছে পজিটিভ। এখন বলেন তো এখানে যদি নেগেটিভ আসতো তাহলে আমরা কি করতাম, কত পার্সেন্ট দিয়ে দেখতাম? এখানে নেগেটিভ আমরা কত পার্সেন্ট দিয়ে করতাম? স্যার আমরা পার্সেন্টেজটাকে কমিয়ে দিতাম, তবে তাহলে তো তখন 5% বা 4% এরকম একটা দিতাম, হ্যাঁ? জি, তাহলে তো অটোমেটিক্যালি পজিটিভের দিকে যেত। রাইট, যেহেতু এটা পজিটিভ সেহেতু আমরা পার্সেন্টকে বাড়াই দিচ্ছি। তাহলে 20% দিলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 20% দিলে এটা মোটামুটি নেগেটিভ চলে আসছে। তাহলে আমরা যদি ফর্মুলাটায় যাই, এর হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট আর এই হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। লস হলো 10, হায়ার হচ্ছে 20। উপরে থাকবে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেটে আমাদের এনপিভি কত, আর নিচে থাকবে লোয়ার ডিসকাউন্ট রেটের এনপিভি থেকে হায়ার ডিসকাউন্ট রেটের এনপিভিটা মাইনাস করবো। তো এটা সবসময় এরকমই হয় সাধারণত, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ সেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। লরটা থেকে হারটা মাইনাস করতে গেলে তখন এটা পজিটিভ হয়ে যায়। তাহলে 74 আমরা 99 দিয়ে ভাগ করলে পাই 7.747, আর এখানে তো আমরা 10 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, এটার সাথে জাস্ট ব্র্যাকেটে, এটা কোনো নেগেটিভ নাই, আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখছি। তাহলে আমরা যদি পার্সেন্ট করে সলভ করি তাহলে আমরা পাই আইআরআর হচ্ছে 17.5%। তাহলে প্রজেক্ট এর আইআরআর 17.5%। আর একইভাবে যদি আমরা প্রজেক্ট বি করি, প্রজেক্ট বি তে অলরেডি দেওয়া আছে তিনটা ভ্যালু কোশ্চেনে, 10% এ পজিটিভ, 20% এ পজিটিভ, 30% এ নেগেটিভ। তাহলে আমরা 20 হচ্ছে আমাদের লোয়ার, 30% হচ্ছে আমাদের হায়ার। লোয়ার হচ্ছে 20, হায়ার হচ্ছে 30। লোয়ারে আমাদের প্রেজেন্ট ভ্যালু 8510, হায়ারে আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 99150। এখানে আসছে হচ্ছে 24%। সো আমরা দেখলাম প্রজেক্ট বি এর ভালো, আইআরআর বেশি ভালো। আচ্ছা, পেব্যাক পিরিয়ড আমরা জানি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে ক্যাশ আউট ইনফ্লো দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাই। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি দেখেন, আপনি 2 মিলিয়ন বিনিয়োগ করলেন, প্রতি বছর যদি আপনি 5 লাখ টাকা পান তাহলে কত বছর লাগবে ফেরত পেতে? একবার সহজ, এগুলো পারবে না। 20 লাখ টাকা ফেরত পেতে প্রতি বছর যদি 5 লাখ টাকা রিটার্ন আসে, ইনফ্লো আসে, তাহলে কত বছর লাগবে? 4 বছর। 4 বছর লাগবে, রাইট। তাহলে কি করবো, জাস্ট আমরা এই যে 20 লাখকে আমরা 5 লাখ দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাই 4 বছর লাগবে আমাদের রিটার্নটা ফেরত আসতে, আমাদের সরি ইনভেস্টমেন্টটা ফেরত আসতে। সেকেন্ড বলছে আমরা এক্সাম্পল 6 এ কিভাবে অ্যাপ্লাই করব এটা। এটা আমরা তো খুব সহজেই দেখলাম, প্রতি বছর 5 লাখ, কিন্তু বাস্তবে প্রতি বছর সেম আসতেও পারে নাও পারে। যেমন 6 নম্বর এক্সাম্পল আমরা দেখলাম প্রতি বছর কিন্তু সেম আসে না, তখন কিভাবে পেব্যাক করবো আমরা? তখন আমরা ওই যে স্ট্যাটিস্টিক্স এ শিখছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওইভাবে করব। দেখেন কিভাবে করব। আমাদের বিনিয়োগ হচ্ছে 450, প্রথম বছরে বিনিয়োগ হচ্ছে 450 নেগেটিভ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। সেকেন্ড ইয়ারে যদি পজিটিভ 200 আসে তাহলে থাকবে আর নেগেটিভ 250। থার্ড ইয়ারে যদি 150 আসে তাহলে থাকবে আর থার্ড ইয়ারের শেষে 100 নেগেটিভ। ফোর্থ সরি, এটা সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ার যদি 100 আসে তাহলে আমাদের
রিকভার হতে আর কোনো কিছু বাকি থাকবে না। তাহলে এটার মেয়াদ হচ্ছে 3 বছর। এটা কি বোঝা গেল? এটা বোঝা গেছে পেব্যাক পিরিয়ডটা? জি স্যার। আচ্ছা, এইটা দেখেন একটু ঝামেলা, এখানে মিলে যায় না, এক্স্যাক্টলি মিলবে না। আমাদের বিনিয়োগ 100, 50 যখন রিটার্ন আসবে তখন বাকি থাকবে আসতে আরো 50, 40 চলে আসলে বাকি থাকবে 10, এই বছর আবার 30, আমার তো বাকি আছে 10 কিন্তু উঠে গেছে 30, তাহলে এই বছর পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি কত বছর লিখবো? 2 বছরে পুরো ওঠে নাই, 3 বছরে বেশি উঠে গেছে, কত হবে তাহলে? তখন নিয়ম হচ্ছে যে 2 তো আমরা জানি 2 আছে আমাদের, প্লাস হচ্ছে যে আমাদের বাকি আছে কতটুকু, কতটুকু বাকি আছে? 10, জি $10,000 উঠতে বাকি আছে। আর থার্ড ইয়ারে মোট উঠে গেছে কত? 30 তাহলে কত আসে এটা? 1/3, মানে আমাদের 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। তার মানে 1 বছরের কত মাস? 12 মাস 12 মাসের 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। 3 দিয়ে ভাগ করলে কত আসে? 4 আসবে। তাহলে 2 বছর এবং 4 মাস লাগবে। বুঝা গেছে? জি স্যার। এখন আসেন এআরআর কিভাবে করব? অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এই অঙ্কটাই। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন করতে বা এভারেজ রেট অফ রিটার্ন করতে গেলে আমাদের যেটা করতে হবে, ক্যাশ ফ্লোটাকে ধরতে হবে আমাদেরকে অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স, মানে বিফোর ডেপ্রিসিয়েশন। এইটা কোথায় পেলাম? এটা হচ্ছে সমস্ত ক্যাশ ফ্লো গুলো যোগ, পজিটিভ ক্যাশ ফ্লো। মেইন কোশ্চেনটা দেখি আমরা, এইগুলো যোগ করে দেন, কত আসে? দুইশো, 150, 350, 450, 550, 650 হয়েছে? বোঝা গেছে? 5 বছর ধরে আমাদের ক্যাশ ফ্লো হবে হচ্ছে 650। 5 বছরের ক্যাশ ফ্লোকে যদি আমরা যোগ করি, ক্যাশ ইনফ্লো, আচ্ছা আমরা বিনিয়োগ করছিলাম কত? 450 ধরলাম, আমরা ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করছিলাম 450, আমরা সেল বেস ভ্যালু পাবো কত? 20,000। তাহলে আমাদের অবশ্যই হয়ে যাবে কত? বোঝা গেছে? ডেপ্রিসিয়েবল কস্ট 430 টা কি বুঝলেন সবাই? শুনতে পাচ্ছেন? স্যার আর আরেকবার বলবেন স্যার। আমরা বিনিয়োগ করছিলাম কত? 450, 4,50,000। স্ক্র্যাপ ভ্যালু কত? ও আচ্ছা 20 তাহলে ডেপ্রিসিয়েবল কস্ট কত? 5 বছরের ডেপ্রিসিয়েশন হয়ে যাবে কত? 430। তাহলে আমরা প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন পেলাম হচ্ছে, মানে ক্যাশ ফ্লো পাবো 650, সেখান থেকে আমাদের অবশ্যই চলে যাবে 430। তাহলে প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে প্রফিট থাকবে কত? 220। কয় বছরে প্রফিটটা আসবে আমাদের? 5 বছরে, তাই না? 5 ইয়ার্স। জি তাহলে 5 ইয়ার্স দিয়ে ভাগ করে দিন, তাহলে প্রতি বছরে এভারেজে কত প্রফিট আসবে? এই জন্য এটাকে আমরা এভারেজ রেট অফ রিটার্ন বলি। এভারেজ অ্যানুয়াল প্রফিট বের করে নিলাম। স্যার। ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, এখন স্যার এক্সাম্পল 6 এ একটু স্যার কন্টিনিউ 2 যেটা স্যার একটু আগে যেটা বুঝাইলেন পেব্যাক পিরিয়ডের প্রজেক্ট বি তে স্যার এটা মানে 3 ইয়ার্স, এটা কি বলছে নাকি স্যার? আপনি তো 4 দেখালেন। এটা 3 ইয়ার্স এর এখনো বলছে, দা কোশ্চেন স্টেট দ্যাট ক্যাশ ফ্লো অনলি অ্যারাইজ এট দ্য ইয়ার
if they are to arise evenly throughout the year, then a more accurate payback period would be 2 years and 4 months. এরা একটা কন্ডিশন দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন যে এই ক্যাশ ফ্লোটা বছরের শেষেই আসবে, ক্যাশ ফ্লো যদি বছরের শেষে আসে তাহলে 3 ইয়ার্সই হবে। কারণ যদি শেষ দিনে এই 30 আসে তাহলে তো আপনার পুরো বছরটাই ওয়েট করা লাগছে, 4 মাস পর তো পান নাই, তাই না? আর যদি ধরেন যে না সারা বছর ধরেই ক্যাশটা ইনফ্লো হবে, সেক্ষেত্রে আপনি এক্সাক্ট আনসার হচ্ছে 2 ইয়ার্স এন্ড 4 মান্থ। বুঝা গেছে? এখন কোশ্চেনে কিছু বলবেন নাকি আপনি নিজে থেকে কিছু করবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি নিজে থেকে বলেন তাহলে দুইটা বের করে দেখাবেন। আর কোশ্চেনে যদি বলে যে assume that cash flow arises evenly throughout the year, তখন আপনি 2 বছর 4 মাস বের করতে বাধ্য। আর কোশ্চেনে যদি বলে ক্যাশ ফ্লো arises at the end of the year, তাহলে আপনি 3 ইয়ার্স লিখবেন আনসার। 3 ইয়ার্স তখন কারেক্ট। আমার কথা বুঝছেন? কথা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। দুইটা সিচুয়েশন আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে এভারেজ রেট অফ রিটার্ন আমরা দেখলাম। এখন দেখেন এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এর এভারেজ ইনভেস্টমেন্ট ইউজ করছে 235। এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্টের ফর্মুলা হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে, মানে ইয়ার এভারেজ তো আপনারা বোঝেন, বছরের শুরু আর বছরের শেষেরটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করি, এরকম কিছুই দেখেন। আছে এটা 491 নম্বর পেজে আছে, দেখেন। এরা করছে কি, যখন আপনার ইয়ার পাবেন না তখন বলছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেজিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা আপনারা সেই পেজটা নিচে, এটা আমার কেটে গেছে, না সরি পেজটাই ওঠে না। ফর্মুলাটাকে আপনারা দেখাবো না, দেখে নিতে পারবেন 491 নম্বর পেজে। আবার ফর্মুলাটা আমি বলছি, এটা বের করার নিয়ম হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল আমাদের কত, 450 প্লাস সেলভেজ ভ্যালু ছিল 20 ডিভাইডেড বাই 2, তাহলে দেখানো হবে হচ্ছে 235। এটাকে ওরা বলছে এভারেজ ইনভেস্টমেন্ট। বোঝা গেছে? ক্লিয়ার? এটা পারবেন এখন? এটা পারবেন না? কোশ্চেন আছে? এখন কি 4টায় বের করতে পারবেন না? কোশ্চেন আছে কারো? স্যার এখানে 20 যোগ হলো কেন 450 এর সাথে? এভারেজ ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলা ওরা বলছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেলভেজ ভ্যালু। বই আছে কাছে? হ্যাঁ স্যার। স্যার পারবো স্যার। 491 নম্বর পেজের নিচে আছে, দেখেন 491 এর নিচে। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখেন বেস, দেখেন এটাতে শুধুমাত্র এইটা বড়, এটা ছোট, কিন্তু এই 4টা ক্ষেত্রে দেখেন প্রজেক্ট বি এর থেকে প্রজেক্ট এ থেকে প্রজেক্ট বি এর আর বেশি, প্রজেক্ট এর থেকে পেব্যাক পিরিয়ডও এর কম। এটা মানে এই ক্ষেত্রে এটা বেস্ট, এটা বেস্ট, এটা বেস্ট, কিন্তু এটা শুধু এটা বেস্ট, একটা বেস্ট, 3টাই দেখেন এটা হেরে গেছে। তারপরেও দেখেন কি বলছে, তারপরেও একে অ্যাকসেপ্ট করবে, কারণ হচ্ছে ডিসিশন আসবে এনপিভি দিয়ে।
It can be seen that different methods recommend different projects. All of the methods except NPV would recommend project B. Yet the NPV method should prevail, and project A is the project which will provide the most wealth for shareholders and most closely achieve the organization's goals. তাহলে বেস্ট হচ্ছে এনপিভি, অর্থাৎ যেই ডিসিশন যেই মেথডে যাই দিক না কেন বেস্ট হচ্ছে এনপিভি, কারণ এনপিভি যেটা এটা দ্বারা শেয়ার হোল্ডারদের ওয়েলথ বেড়ে যায়। কারণ হচ্ছে যে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি, আমার ইনভেস্টমেন্ট থেকে এত টাকা বেশি হবে, তার মানে এই পরিমাণ টাকা শেয়ার হোল্ডারদের দাবি, এর ভিতরে কেউ দাবি করতে পারবে না। এই হচ্ছে আপনার এনপিভি এবং আইআরআর। আমরা আগামী ক্লাসে দেখি, তেমন কিছু নাই, দু একটা অঙ্ক করলে করবো, না হলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো। এই চ্যাপ্টার আপনারা বাসায় দেখেন, টেস্টের আন্ডারস্ট্যান্ডিং গুলো দেখেন, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আগামী ক্লাসে আমরা সমস্যাগুলো দেখে চলে যাবো পরের চ্যাপ্টারে, যেখানে ফার্দার ডিসিশন গুলো আছে যেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম। কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন? স্যার আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।